গ্যাসীয় অবস্থা কি? জলীয় বাষ্প। পানিটা যখন বাষ্প হয়ে যাচ্ছে, একটু আমি তাপ দিলে বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে তিনটা অবস্থা, বরফ, কঠিন তরল, গ্যাসীয় বা বায়বীয় পদার্থের মোটামুটি তিনটা অবস্থা। এখন আমরা তিনটা অবস্থা, ভিন্ন অবস্থাগুলো হয় কি জন্য, ঠিক আছে? তার আগে পদার্থের গঠন, অ্যাটমের গঠন পরের টপিকই আছে, আমরা তারপর একটু বলে রাখি পদার্থগুলো কি দ্বারা গঠিত। অণু পরমাণু দ্বারা গঠিত, ঠিক আছে? অণু এবং পরমাণু, সেটা মৌলিক পদার্থ হোক বা যৌগিক পদার্থ। আরেকটা ব্যাপার, এটা কিন্তু পদার্থের অবস্থার প্রকারভেদ ভাই, হ্যাঁ, পদার্থের প্রকারভেদ না, পদার্থ কত প্রকার তা না, এটা কিন্তু অবস্থাটা, ঠিক আছে? অবস্থার প্রকারভেদ, মোটামুটি কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়, ঠিক আছে? এখন একটু যদি আমরা এর প্রপার্টিস গুলো দেখি, প্রত্যেকটার বৈশিষ্ট্য যদি দেখি, আমি কঠিনের ক্ষেত্রে কি ঘটে তুলনামূলক আলোচনা করতেছি, হ্যাঁ? আচ্ছা, এটা লেখারই দরকার নেই, আমি ইয়া দিয়ে দিয়ে করবো। এটা আজকে সহজ আছে, রিমেম্বার দেখ তো পারোস। কঠিনের ক্ষেত্রে বলেন নির্দিষ্ট ডেফিনেট এর নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার বা আকৃতি, নির্দিষ্ট আয়তন, তিনটাই আছে। এর ভর, আকার, আয়তন সবগুলো কিন্তু নির্দিষ্ট কঠিনের ক্ষেত্রে। দেখেন ভাই, কঠিনের ক্ষেত্রে যেটা আরেকটা হয় যে কঠিনের আণবিক বল স্ট্রং বা শক্তিশালী। আণবিক বল জিনিসটা কি? সেটা মৌলিক পদার্থ হোক বা যৌগিক পদার্থ হোক। আচ্ছা, পদার্থের প্রকার ভেদে গেলেই আমরা বুঝবো। আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এর আগে মনে বলেছিলাম। মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থগুলো অণু দ্বারা গঠিত, অণু বা পরমাণু দ্বারা গঠিত। তো অণু, প্রথমত অণু দ্বারা গঠিত। অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ, বা যে কণাগুলো নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি আছে, যার আকর্ষণ যত বেশি তারা তত কাছাকাছি বা দৃঢ় অবস্থায় থাকে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি বা বলটা স্ট্রং, শক্তিশালী। আবার আরেকভাবে যদি বলি, আমি একটু ছবি এঁকে যদি দেখাই, ধরছি এটা একটা কঠিন পদার্থ, হ্যাঁ? তাহলে এগুলো যদি অণু হয়, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো এরকম ঘন সন্নিবেশিত। ও, এখানে দেখা যাচ্ছে না, ওকে, আমি একটু উপরে রাখছি। এখানেও দেখা যাচ্ছে না। আপু দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। দেখেন ভাই, আমি ধরছি এটা একটা কঠিন পদার্থ, হ্যাঁ? পদার্থের এগুলো ধরছি আমি অণু। কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা হয়, এটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে এই অণুগুলো ঘন সন্নিবেশিত, পাশাপাশি থাকে, এদের মধ্যে আকর্ষণ বলটা স্ট্রং, এবং এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, খুবই ঘন সন্নিবেশিত। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি বেশি, আন্তঃআণবিক দূরত্ব কম, এদের মাঝে অণুগুলোর দূরত্ব কম, এজন্য এরা কিন্তু কঠিন পদার্থ, হ্যাঁ? এবং এদেরকে যদি আমি তাপ দেই, তাহলে কি হবে? তাপ দিলে অণুগুলো শক্তি লাভ করবে না। তাপ কিন্তু এক প্রকার শক্তি, হ্যাঁ? তাপ, আলো, এগুলো সবই শক্তি, আমরা শক্তির নিয়েও আলোচনা আছে। তো এরা শক্তি যখন পাবে, তখন এরা এদের যে আন্তঃআণবিক শক্তিটা ছিল কাছাকাছি, এরা ওইটা ব্রেকডাউন করে একটু দূরত্ব তৈরি করবে। যখন দূরত্ব তৈরি হবে, তখন কি এরা আর আগের মতো ঘন সন্নিবেশিত থাকবে না, তখন কি হবে? কঠিন পদার্থ তরল হয়ে যাবে। যেমন বরফকে আপনি একটু তাপ দেন বা এমনি ধরে রাখেন, ও তাপ গ্রহণ করে আস্তে আস্তে কিন্তু পানি বা তরল হয়ে যায়। আচ্ছা, তরলের ক্ষেত্রে প্রপার্টিস গুলো কি হয় ভাই? দেখেন, ভর নির্দিষ্ট। তরলেরও কিন্তু ভর নির্দিষ্টই থাকবে, তাই না? ভর আপনি যদি 10 লিটার যেভাবেই রাখেন, যেই পাত্রেই রাখেন, ভরটা নির্দিষ্ট। আকার, তরলের আকার নির্দিষ্ট না। আকার
নির্দিষ্ট না, আমি ক্রস দিয়ে বোঝাচ্ছি যে নির্দিষ্ট না। আকার 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 বা আকৃতি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আয়তনটা আবার নির্দিষ্ট। আচ্ছা, আয়তন এগুলো তো বুঝেন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, এই জিনিসগুলো তো বুঝেন আশা করি, তাই না? আয়তন আয়তন এগুলো খেয়াল আছে? সিম্পলি বলি ভাই, দৈর্ঘ্য হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। আপনি যে আমি এই এটার দৈর্ঘ্য মাপছি এখান থেকে এই পর্যন্ত লেন্থ, শুধু মিটারে প্রকাশ করলে ধরলাম আমি এটা 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার, ঠিক আছে? 6 সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করলে মিটার আসবে। যদি এটার আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিন্তু আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরলাম আমার এটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি এটা 2 ডাইমেনশনাল হয়ে যায়, তখন বর্গ মিটার দিতে হবে তখন, বা বর্গ সেন্টিমিটার দিতে হবে। আর ভলিউম হলে তখন 3 ডাইমেনশনাল হয়। আচ্ছা, তো ভলিউম বা আয়তন নির্দিষ্ট কিন্তু। আচ্ছা, ওগুলো পরের আলোচনা, হ্যাঁ, ওগুলো ম্যাথমেটিক্সেও আছে, ম্যাথমেটিক্সে দেখতে পারেন। আমি বিজ্ঞানে অত কিছু জানার দরকার নেই, আপনি এটা জানেন। আর গ্যাসীয় বা জলীয়, গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হবে ভাই বলেন, একটু চিন্তা করেন। এটা তো পানি, ধরছি আমি পানি, বা আপনি কেরোসিন তেল বা অন্য কিছু যেগুলো লিকুইড সেগুলো চিন্তা করেন। এবার বাষ্প সরি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কোনগুলো? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। পদার্থের অবস্থা এগুলো না, পদার্থের একটা অবস্থা যে গ্যাসীয় বা বায়বীয়, গ্যাসিয়াস এগুলো। এটার ক্ষেত্রে মাস সবসময় ভর নির্দিষ্টই, ভর নির্দিষ্ট, বাকি দুইটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এর নির্দিষ্ট আকার নাই, আপনি যেভাবে রাখবেন। আপনি যদি একটা রেক্টেঙ্গেল শেপ কোনো কিছুতে রাখেন সে ওই আকারে থাকবে, জাস্ট পানি লিকুইডের মতো। লিকুইডও তো তাই, আমরা যদি গ্লাসে রাখি তাহলে সে একরকম আকার নিবে, আমরা যদি একটা বক্সের মধ্যে রাখি তাহলে সে আরেক রকম আকার নিবে। পার্থক্য হলো তরলের আয়তনটা নির্দিষ্ট থাকে কিন্তু গ্যাসের এর আয়তনও নির্দিষ্ট না, আপনি যে পাত্রে রাখবেন সেখানে সেভাবে সে আয়তন দখল করবে, ঠিক আছে? এর বাইরে আচ্ছা, এর বাইরে পদার্থের আরেকটা অবস্থার কথা বলেছিলাম, সেটা কি? আচ্ছা, দেখা যাবে না, আমি একটু এর বাইরে আরেকটা অবস্থার কথা বলেছিলাম ভাই, সেটা কি? প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা এটা কি? আয়নিত অবস্থা, একটা উচ্চ তাপমাত্রায় আয়নিত অবস্থা। উদাহরণ কি হবে? আমি বলেছিলাম সূর্য একটা প্লাজমা অবস্থার মধ্যে আছে। সূর্যের অবস্থা, সূর্যটা কিন্তু আবার প্লাজমা না, সূর্য প্লাজমা অবস্থায় আছে। এখন আবার এখানে কোশ্চেন আসলো আয়নিত অবস্থাটা আবার কি? উচ্চ আয়নিত অবস্থা কি এটা আমরা জানবো, ইলেকট্রিসিটি যখন পড়বো তখন জানবো আয়ন কি। আচ্ছা, এই চ্যাপ্টারে পদার্থের অবস্থার মধ্যে আরেকটা জিনিস আমরা একটু দেখে নেই, পরীক্ষাতে খুব আসে ঊর্ধ্বপাতন জিনিসটা। ঊর্ধ্বপাতন কি? তাহলে ঊর্ধ্বপাতন আর একটু পাতন জানা উচিত। পাতন, ডিস্টিলেশন। পাতন জিনিসটা কি? হ্যাঁ, পাতন জানতে হলে আপনাকে বাষ্পীভবন, ঘনীভবন জানতে হবে। আচ্ছা, বাষ্পীভবন জিনিসটা কি দেখি। বাষ্পীভবন একটা তরল অবস্থা আছে পদার্থের। দেখেন, একটা তরল পদার্থকে আমি তাপ দিয়ে, দেখা যায়, দেখা যাচ্ছে, গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় করছি, গ্যাসীয় বা বায়বীয় অবস্থা করছি।
অর্থাৎ কি, এটা না লিখে আমি কি বাষ্পীভবন যেহেতু লিখছি, বাষ্প লিখতে পারি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে তরল অবস্থাকে, তরল পদার্থকে তাপ দিয়ে গ্যাস বা বাষ্প করার প্রক্রিয়াটার নাম হলো বাষ্পীভবন। আর এর উল্টা প্রসেসটা কি হবে? ঘনীভবন। বাষ্পকে তাপ যদি দেই তার তরল হবে, তাপ প্রত্যাহার করতে হবে বা তাপ বের করে নিতে হবে, তাপ বর্জন। ভাই বোঝা যাচ্ছে? বাষ্প থেকে আমি যদি তাপ বর্জন করি, ওখান থেকে তাপ বের করে নিয়ে আসি, তাহলে সে তরল হবে। এই প্রক্রিয়াটার নাম কি? ঘনীভবন। ঠিক আছে? আচ্ছা, এখন পাতন হলো বাষ্পীভবন প্লাস ঘনীভবন, দুইটা জিনিস। তাহলে কি, প্রথমে আমি তরলটাকে বাষ্প বানাবো তাপ দিয়ে, পরে আবার ওই বাষ্পটাকে তাপ প্রত্যাহার করে বা তাপ বর্জন করে তরল বানাবো। এটার নাম হলো পাতন। আপনারা ডিস্টিলড ওয়াটারের নাম শুনে থাকতে পারেন। ডিস্টিলড ওয়াটার, ডিস্টিলড ওয়াটার হলো একদম শুদ্ধ ওয়াটার। পানি শুদ্ধকরণের একটা প্রক্রিয়া কিন্তু পাতন। পানি বিশুদ্ধকরণের একটা প্রক্রিয়ার নাম কিন্তু পাতন বা ডিস্টিলেশন। এখন ঊর্ধ্বপাতন পরীক্ষাতে বারবার আসে, এটা ইম্পর্টেন্ট, এর জন্য লিখছি। এগুলো কিন্তু আসতে পারে, বাষ্পীভবন কি, ঘনীভবন কি। এই পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় বলেন তো? এটা জানেন আপনারা সবাই, লিখলাম না। পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে আমি যতই তাপমাত্রা দেই, তখন কি আর পানির ওই বাষ্পের তাপমাত্রা বাড়ে? তাপমাত্রা কিন্তু আর বাড়ে না, বাষ্পের তাপমাত্রা বাড়ে না। তখন কি হয় জানেন? অবস্থার পরিবর্তন হয়। পরিবর্তন, একটা তাপমাত্রার পরিবর্তন, একটা অবস্থার পরিবর্তন। আমি একটা পানিকে তাপ দিচ্ছি, ঠিক আছে, বাইরে থেকে তাপ দিচ্ছি, ওর কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে কততে যাবে? 100-তে যাবে। আমি ধরছি পানিটা স্বাভাবিক তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, ঠিক আছে, এটাকে আমি তাপ দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে এর তাপমাত্রা কিন্তু বাড়লো। এরপরে আর যতই তাপ দেই, তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, তখন সে বাষ্প হয়ে যাবে। তখন কি হয়? তার অবস্থার পরিবর্তন হয়, পানি থেকে সে বাষ্প হয়ে গেল। এবার আসেন ঊর্ধ্বপাতন, যেটা পরীক্ষাতে আসে। এটা আপনি বই থেকে মুখস্থ করে পড়ে ফেলতে পারেন। এগুলো এগুলো লেখার উদ্দেশ্য হলো ভাই একটু বোঝানো, হ্যাঁ, যেন আপনার খেয়াল থাকে। এমনি এমনি আপনি একা একা পড়েও শেষ করে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখাটা জরুরি। খেয়াল রাখার জন্য এগুলো একটু আলোচনা করা। ঊর্ধ্বপাতন পরীক্ষাতে আসে। আরেকটা জিনিস, আপনার বাংলাতে বানান শুদ্ধিকরণ আসে। ঊর্ধ্ব বানান বলতে পারবেন? ঊর্ধ্ব বানান পরীক্ষাতে আসে। আমি লিখছি, এই যে ঊর্ধ্ব, এটা দীর্ঘ উ, ধয়ের উপরে রেফ, সাথে একটা ব হবে, ঊর্ধ্ব পাতন। ইংলিশে এটাকে সাবলিমেশন বলে। ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন একটা এমন প্রক্রিয়া, একটা মজার প্রক্রিয়া। হ্যাঁ, আমি কঠিনকে এর আগে কি করলাম, যে কঠিনকে তাপ দিলে তরল হচ্ছে, তরলকে আরো তাপ দিলে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে আমি যে তাপ প্রত্যাহার করি সেটা তরল হবে, তরল থেকে আবার যে তাপ প্রত্যাহার করি সেটা কঠিন হবে। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে দেখেন, কঠিন থেকে তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্প হচ্ছে, তাহলে এগুলোকে, এই প্রক্রিয়াটার নাম ঊর্ধ্বপাতন। আর যেই উপাদানগুলো, যে পদার্থগুলো এই ধর্মটা প্রদর্শন করে তাদেরকে ঊর্ধ্বপাতন কি বলে, এগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। উদাহরণ, এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, লিখে নেন। অ্যামোনিয়াম ক্লোরাইড, বাণিজ্যিক নাম নিশাদল। এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, এর বাণিজ্যিক নাম হলো নিশাদল। পরীক্ষায় হয়তো নিশাদল দিয়ে আসবে।
পরীক্ষায় হয়তো নিশাদল দিয়ে আসবে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়োডিন, কর্পূর, এগুলো বাণিজ্যিক নাম। কর্পূরের সংকেত অনেক বড়, পরীক্ষায় আসার চান্স কম। এটা একটা জৈব যৌগ, দরকার নাই এটা সংকেত আপনার নাম মনে রাখলেও সমস্যা নাই, কর্পূর মনে রাখেন। আর কি কি, এটা সবাই জানেন, কার্বন ডাই অক্সাইড, CO2, আর্সেনিক, একটা বেনজিন চক্র, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এগুলো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে, এর বাইরে আর কিছু থাকার কথা না, আরো কিছু আছে হয়তো, দেখে নেবেন। আরেকটা পরীক্ষাতে আসে, সরি, ন্যাপথলিন, ন্যাপথলিন। তাহলে এরা ঊর্ধ্বপাতিত পদার্থ, লিখে নেন, একটু কষ্ট করে লিখে নেন, খেয়াল রাখেন। নিশাদল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়োডিন, কর্পূর, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক, বেনজোইক অ্যাসিড, নেপথলিন। আচ্ছা, ঊর্ধ্বপাতনের যে রিভার্স প্রক্রিয়া, অর্থাৎ বাষ্প থেকে সরাসরি কঠিন, যদি বাষ্প থেকে সরাসরি কঠিন তাহলে রিভার্স প্রক্রিয়া ঊর্ধ্বপাতনের, এটার নাম হলো, একটু লিখে নেন, তুহিনী ভবন। এটা পরীক্ষায় আসতে পারে। বাষ্প থেকে সরাসরি কঠিনে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে? তুহিনী ভবন বলে। ঠিক আছে, তুহিনী ভবন বলে। ক্রিস্টালের যে স্ট্রাকচার গুলো আছে এগুলো এই তুহিনী ভবন প্রক্রিয়া চেঞ্জ হয়। ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টালের বাংলা ক্রিস্টালই, হয়তো ক্রিস্টালই লেখে। তাহলে ঊর্ধ্বপাতন, তুহিনী ভবন, এই দুইটা জিনিস গেল। আপনারা হয়তো লিখে নিয়েছেন, আমি মুছে দিচ্ছি কারণ আমরা এর পরের টপিকসে যাব। আচ্ছা, একটু আগে আমরা পদার্থের অবস্থার প্রকারভেদ পড়ছিলাম, এবার আমরা একটু পদার্থের প্রকারভেদ পড়ব। পদার্থ, এখন পদার্থ কাকে বলে এগুলো খুব এলিমেন্টারি কথাবার্তা, এগুলো আপনারা জানেন। যার ভর আছে, আয়তন আছে, কি কি বল স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, এগুলো পদার্থ, এগুলো আসার কথা না। পদার্থ বিজ্ঞান আমরা যদি মোটামুটি পদার্থকে ভাগ করতে চাই, মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। ভাই, মৌলিক পদার্থগুলো কি? যেগুলোকে ভাঙলে, এভাবে বইয়ে লেখা থাকে ভাঙলে, আসলে ভাঙলে মানে কি, রাসায়নিক ভাবে আমি যদি সেটাকে বিশ্লেষণ করি, রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই মৌল ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আপনি সোনার কিছু একটা, সোনা, গোল্ড, গোল্ড, এই গোল্ডকে আপনি যতই ভাঙেন আপনি কিন্তু গোল্ডই পাবেন, অন্য কিছু পাবেন না। উদাহরণ অন্য কি দিবেন? সিলভার, ভাঙেন এটা ছাড়া অন্য কিছু পাবেন না, এটার নাম কপার, ভাঙেন অন্য কিছু পাবেন না। কিন্তু যৌগিক পদার্থ, পানি, পানি একটা যৌগিক পদার্থ, হ্যাঁ, এর সংকেত হলো H2O। পানিকে যদি আমি রাসায়নিক ভাবে বিশ্লেষণ করি, যদি ভাঙি, তাহলে আমি দুইটা মৌল পাবো। কি কি? হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। ঠিক আছে, এখন দেখেন, হাইড্রোজেন একটা গ্যাস,
অক্সিজেন একটা গ্যাস, দুইটা মিলে যৌগিক পদার্থ পানি হয়েছে, ধর্ম কিন্তু আলাদা, তাই না? এটা পানি একটা তরল পদার্থ, হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস। হাইড্রোজেন প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে হালকা গ্যাস কিন্তু হলো হাইড্রোজেন। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। দেখেন তাহলে যৌগিক পদার্থের ক্ষেত্রে কিন্তু এদের যে গঠনকারী উপাদানগুলো থেকে যৌগিক পদার্থের বৈশিষ্ট্যটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে যৌগিক পদার্থ কি, যাকে আমি রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক অন্য মৌল পাবো। সোডিয়াম আসসালামু ক্লোরাইড। আলাইকুম স্যার। জি বলেন। স্যার এই O2 কি মৌলিক যৌগিক পদার্থ না মৌলিক পদার্থ? O2 হলো ভাই O2 অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন মৌলিক পদার্থ। এখন O2 কেন লিখলাম, তাই না? ও লিখতে পারতাম ভাই। প্রকৃতিতে এই মৌলগুলো দ্বিপরমাণুক অবস্থায় থাকে, এদের 2টা পরমাণু, এই যে ও একটা পরমাণু, ও আর একটা পরমাণু, দুইটা মিলে একটা অণু হয়েছে, অক্সিজেনের অণু। এরা প্রকৃতিতে দ্বিপরমাণুক অবস্থায় থাকে, এজন্য O2 লিখি। O2 একটা মৌলিক পদার্থ। হাইড্রোজেন H, এটা কিন্তু এক প্রকৃতিতে কি, এটাও H2 এভাবে থাকে, H2। নাইট্রোজেন N2। তো এগুলো কিন্তু মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। সোডিয়াম ক্লোরাইড আমি লিখছিলাম যেটা, এটা খাদ্য লবণ। হ্যাঁ, খাদ্য লবণের রাসায়নিক সংকেত NaCl। এখানে 2টা জিনিস আছে, সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা কিন্তু গ্যাস, ওই 2টা মিলে হয়েছে খাদ্য লবণ। তাহলে কি যৌগিক পদার্থটা, এদের যে গঠনকারী পদার্থ সেটা থেকে কিন্তু ভিন্ন। দেখেন আমি প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, মিশ্র পদার্থ। বায়ু একটা মিশ্র পদার্থ। কেউ একজন জিজ্ঞেস করেছিল কেন। বায়ু একটা মিশ্র পদার্থ ভাই, পরীক্ষাতে আসে এটা। বায়ু কেন, বায়ু কি ধরনের পদার্থ? মৌলিক, যৌগিক, মিশ্র, আরেকটা অন্য কোনো অপশন দিয়ে। এটার উত্তর হবে মিশ্র পদার্থ। কেন মিশ্র পদার্থ? বায়ুতে উপাদানগুলো কি কি? অনেক কিছু আছে বায়ুতে। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। দেখেন বায়ুতে সর্বোচ্চ কিন্তু নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে কত 20 পয়েন্ট সামথিং, 21% মোটা থাকে। আমরা একদম নির্দিষ্ট পার্সেন্টেজটা পড়তে হবে কিন্তু। এর বাইরে কি, কার্বন ডাই অক্সাইড থাকে খুব সামান্য 0.3%, আর্গন থাকে, জলীয় বাষ্প থাকে, আর অনেক কিছু থাকে। এখন বায়ুতে এরা যখন থাকে, এরা পরস্পর এমন ভাবে থাকে, এদের দেখেন এরা নির্দিষ্ট নিজেদের ধর্মগুলো বজায় রেখে পাশাপাশি থাকে। এরা কিন্তু নতুন কিছু গঠন করে নাই। বায়ু কি নতুন কিছু? বায়ুতে এই পদার্থগুলো মিশ্র অবস্থায় থাকে এবং এরা পাশাপাশি থেকে নিজেদের ধর্ম বজায় রেখে থাকে। এজন্য এটা কিন্তু যৌগিক পদার্থ না। বায়ু একটা মিশ্র পদার্থ, পরীক্ষাতে আসে বায়ু একটা মিশ্র পদার্থ। বোঝা যাচ্ছে কথা? বায়ু একটা মিশ্র পদার্থ। আচ্ছা, যৌগিক পদার্থ বলা যাবে না বায়ুকে, এটা পরীক্ষাতে আসে। হাইড্রোজেনকে স্যার আমরা কি বলবো স্যার? হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ ভাই, মৌলিক পদার্থ। এটা নিয়ে আসছি, কিন্তু একটু ধৈর্য ধরেন, আসছি। কিন্তু স্যার আমরা তো অধিক ওই যে আপনি যে দেখলেন, হ্যাঁ, পানি এই যে ও আর ও লিখলাম, যে O2 হলো, 2টা হলো, এই জন্য বলছেন। জি জি, ওই যে চৌবকে যে ইয়ে ছিল পানি, হ্যাঁ পানির যে পানি। পরে নিয়েছিলেন অক্সিজেন আর হলো হ্যাঁ, এটাকে ভাঙলে হাইড্রোজেন। কি পাওয়া যায় ভাই? এটা এটা এভাবে এসেছে। হ্যাঁ, হাইড্রোজেন যোগ অক্সিজেন মিলে H2O হয়। ঠিক আছে। এখন পানিটা যৌগিক পদার্থ, পানিটা কিন্তু, এরা কিন্তু মৌলিক পদার্থ। আমি দেখাতে চাচ্ছি যে পানিকে ভাঙলে, যৌগকে ভাঙলে একাধিক মৌল পাওয়া যায়, 2 বা ততোধিক মৌল পাওয়া যায়। হাইড্রোজেন, অক্সিজেন মৌল বা মৌলিক পদার্থ, ঠিক আছে। আর এটা কিন্তু যৌগ, এটাও মৌল। কথা বুঝেছেন ভাই? একাধিক মৌল পদার্থ মিলে যৌগিক পদার্থ হয়, অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক স্যার। মৌলিক পদার্থ পাওয়া যায়। কিন্তু জি, স্যার। মৌলিক পদার্থকে ভাঙলে আপনি অন্য কিছু পাবেন না, ওইটাই পাবেন। আপনি যদি অক্সিজেনকে ভাঙেন, 2টা অক্সিজেনের অণু মিলে, অণু পরমাণু কি আমরা একটু পরে বলবো, আপনি শুধু একটু জানেন যে 2টা অক্সিজেনের পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু হয়েছে, অন্য কিছু কিন্তু নাই, অক্সিজেনই। অর্থাৎ মৌলকে ভাঙলে অন্য কিছু পাওয়া যাবে না, মৌলকে ভাঙলে আপনি ওইটাই পাবেন, অন্য কিছু পাবেন না।
যেমন গোল্ড, সোনা, সোনাকে আপনি যতই ভাঙেন সোনাই পাবেন, এর মধ্যে কিন্তু রূপা পাওয়ার চান্স নাই। তাহলে এটাকে, সোনাকে কি বলবো? গোল্ডকে আমরা মৌলিক পদার্থ বলবো। সিলভার বা স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে, তবু আমরা নিঃশ্বাস নেবার সময় নাইট্রোজেনকে গ্রহণ করি না কেন? কে বলছে আপনি নাইট্রোজেনকে গ্রহণ করেন? আপনার কি নাকে ফিল্টার আছে যে আপনি নাইট্রোজেনকে বাদ দিয়ে দিচ্ছেন আর শুধু অক্সিজেন নিচ্ছেন? সবগুলো উপাদান আমরা আমরা সবগুলো একসঙ্গে গ্রহণ উপাদান করি। নেই ভাই, সবগুলো উপাদান নেই। দেখেন, কার্বনের পরিমাণ প্রকৃতিতে বেড়ে গেলে আপনার কি হয়, যে জীবন হুমকির মুখে পড়ে, তাই না? 0.3% এর একটু এদিক সেদিক হলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। কারণ কি, তখন আমরা নিঃশ্বাসে আমাদের যে রেসপিরেশন সিস্টেম শ্বসন প্রক্রিয়া, সেটা বাধাগ্রস্ত হবে, আমরা মারা যাব। এই যে পৃথিবীতে আপনার কার্বন নিঃসরণ নিয়ে এত কথাবার্তা, আপনারা নিশ্চয়ই প্যারিস এগ্রিমেন্টের নাম শুনেছেন, COP26 সামনে হবে, এটা নিশ্চয়ই শুনেছেন। এবার আয়োজক দেশ কে, কে হোস্ট, কি কি নিয়ে আলোচনা হবে, এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলো প্রিলিতে কিন্তু আসে, কোথায় আয়োজিত হবে। বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তনের, জলবায়ু অভিঘাতের যে কয়েকটা রাষ্ট্র খুবই ভালনারেবল, তার মধ্যে বাংলাদেশ একটা। এবং বাংলাদেশ কি, এটা কি জানেন, ভালনারেবল VCF, এটা চেয়ার বা কি বলে, চেয়ার কি বল বাংলাকে, মানে এটার নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। ভালনারেবল ক্লাইমেট ফান্ড, ঠিক আছে, VCF। এখন যেটা বলে নাইট্রোজেন তাহলে কি কাজ করে, ঠিক আছে, নাইট্রোজেন অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে, দেখছেন এই যে সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস ভরে রাখা হয় বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপক হিসেবে। আমি একটু বলে রাখি, এটা স্যার অগ্নি হয়তো নির্বাপক পরীক্ষাতে আসবে না, একটু বলে রাখি। দেখেন, আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এটার কাজ কি আসলে? অক্সিজেন আমাদের কি করে? অক্সিজেন ছাড়া আমরা বাঁচি না কেন? অক্সিজেন আমাদের রেসপিরেশন সিস্টেম, শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় কি হয়, আমাদের দেহে শক্তি উৎপন্ন হয়। আপনাদের খেয়াল আছে কিনা, আপনারা বা কখনো পড়েছেন কিনা আমি জানি না, আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, শক্তি উৎপন্ন হয় বলতে এটিপি উৎপন্ন হয়, এডিনোসিন ট্রাইফসফেট, এই যে এটিপি তৈরি হয়। এই এটিপিটাই আমাদের এনার্জি, শরীরের এনার্জি। কারণ আমরা যদি শ্বসন প্রক্রিয়া না ঘটে, আমরা এনার্জি ক্রিয়েট করতে পারবো না, আমরা মারা যাব। এখন আপনার এই শ্বসন প্রক্রিয়া হয়, আপনার শরীরে হিট তৈরি হয় অনেক, সেই হিটটা প্রশমিত করার জন্য, মিনিমাইজ করার জন্য, কমানোর জন্য কাজ করে নাইট্রোজেন। বুঝতে পারছেন কথা? নাইট্রোজেন কিন্তু কি করে, হিটটাকে মিনিমাইজ করে। নাইট্রোজেনের দরকার আছে আমাদের শরীরে। এবং নাইট্রোজেন কিন্তু আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আমরা নাইট্রোজেন বাদ দিতে পারি না, আমরা ওইটা সহই কিন্তু গ্রহণ করি। আচ্ছা, স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পদার্থকে দুই ভাগ করলাম, মৌলিক, যৌগিক। আমরা একটু মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করব। শুধু তো বললাম যে মৌলিক পদার্থকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, পরীক্ষায় কি কি আসে, কি কি আমাদের জানা দরকার, কেন, এগুলো একটু আলোচনা করি। মৌলিক পদার্থ, এখন বলেন, মোট মৌলিক পদার্থের সংখ্যা কি অনেক বেশি হবে না কম হবে, কি মনে হচ্ছে? যেগুলোকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যাবে না, শুধু ওগুলোই। এগুলো কিন্তু লিমিটেড, খুব কম সংখ্যক। মোট মৌলিক পদার্থ বা মোট মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌল 118টি। হ্যাঁ, 118টি, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি। তাহলে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে তৈরি হয়েছে কয়টা? 20টা। মৌলিক পদার্থ মোট 118টা, প্রকৃতিতে পাওয়া যায় 98টা, কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে তৈরি হয়েছে 20টা। এটা পরীক্ষাতে আসতে পারে। সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম কি? হ্যাঁ, দুঃখিত, সর্বশেষ সংকেত হলো ওজি, অর্গানেসন। কত নাম্বার মৌল? 118 নাম্বার মৌল। এটা 118 নাম্বার মৌল।
এই 118 নাম্বার এগুলোর উপরেই 118 লিখলাম, কি জিনিসগুলো একটু পরে আমরা বুঝাবো। 118 নাম্বার মৌল নাম কি? অর্গানেসন। হ্যাঁ, অর্গানেসন। এটা কিন্তু একজন সায়েন্টিস্ট উরি অর্গানেসন, একটু ভুল হতে পারে, এটা উনি আবিষ্কার করেছেন, এটা আবিষ্কারক। তাহলে সর্বশেষ এটা আর কি আলোচনা হতে পারে? এগুলো পরীক্ষায় আসার জন্য বলছি ভাই। প্রকৃতিতে 98টা পাওয়া যায়, কৃত্রিম উপায়ে 20টা তৈরি করা হয়, মোট 118টা। সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম অর্গানেসন। এগুলো খেয়াল রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। আর একটা কি আলোচনা আসতে পারে? আচ্ছা, এদের এই নামকরণগুলো কে করে? ইউপেক করে। হ্যাঁ, রাসায়নিক নতুন আবিষ্কৃত মৌলের নামকরণ কে করে বা রসায়নের নামকরণের নিয়ে কাজ করে এই সংগঠনটা, IUPAC, ইউপেক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। একটু লিখে দিই, নিচে লিখলে দেখা যাবে। অন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরা কি করে? নামকরণ করে। নামকরণ পরীক্ষায় আসতে পারে। নামকরণের সাথে জড়িত কোন প্রতিষ্ঠান? নামকরণ নিয়ে কাজ করে এরা। আচ্ছা, আমাদের মানব দেহে 26টি মৌলের উপস্থিতি পাওয়া যায়। মানুষের শরীরে, মানুষের শরীরে হাড়ের মধ্যে কি ফসফরাস, ক্যালসিয়াম, এগুলো হলো এক একটা মৌলিক পদার্থ। এরকম কয়টা? 26টা মৌলিক পদার্থ পাওয়া যায়। ঠিক আছে। আয়রন, আয়রন পাওয়া যায় রক্তের মধ্যে, রক্তের গঠন তো আয়রন। নাইট্রোজেন, এরকম 26টা মৌলের উপস্থিতি পাওয়া যায় মানব শরীরে। আচ্ছা, সবচেয়ে ভারী, সবচেয়ে হালকা, এটা জানা দরকার। আচ্ছা, 118 নাম্বার মৌল যেহেতু জানলাম, সর্বশেষটা প্রথমটাও জানা উচিত। 1 নাম্বার প্রথম পর্যায় সারণীতে প্রথম মৌল। ভাই পর্যায় সারণী কি? পর্যায় সারণী একটা টেবিল যেটাতে 118টা মৌলকে সাজানো হয়েছে। এই পর্যায় সারণীতে 1 নাম্বার মৌল প্রথম হাইড্রোজেন। পর্যায় সারণীতে প্রথম মৌলটার নাম হলো হাইড্রোজেন। আর সর্বশেষ কোনটা? এই যে এটা, অর্গানেসন। আচ্ছা, মৌলিক পদার্থ নিয়ে আচ্ছা আমরা যেটা আবার খেয়াল আসলে আমরা তখন বলবো। মোটামুটি এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, না লিখলে লিখে নিতে পারেন খাতাতে। আর একটা কথা ভাই, যদি কোনো কিছু মনে হয় যে আমি লিখে নিলে ভালো হবে, সেটা লিখে নেবেন। কারণ আমরা অনেক কিছু মনে করি যে এগুলো আমি খেয়াল রাখতে পারবো। হ্যাঁ, আমরা হয়তো ইনস্ট্যান্ট খেয়ালও রাখতে পারি, কিন্তু আপনি কিছুদিন পরে যে এটা খেয়াল রাখতে পারবেন নিশ্চয়তা নেই। এগুলো কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সো নেভার ট্রাস্ট ইওর মেমোরি। আপনি আপনার মেমোরির উপর ট্রাস্ট করলে সময় মতো বিট্রয় করতে পারে। লিখে নেবেন, লিখে নিলে হবে যেটা, পরবর্তীতে একটু চেক করলে খেয়াল আসবে। লিখে লিখে পড়া ভালো। আচ্ছা, আমরা এখনো কিন্তু মৌলিক পদার্থের আলোচনাতেই আছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই। হ্যাঁ, পর্যায় সারণীর কথা যেহেতু বললামই, পর্যায় সারণীর 18তম গ্রুপ
পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় আছে। আচ্ছা, এটাও লিখে দিই, 7টা পর্যায়। কিসে? পর্যায় সারণীতে। আঠারোতম গ্রুপে 6টা মৌল আছে যেগুলো আসলে গ্যাস, সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বা মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। কয়টা? 6টা। এই 6টার নাম মুখস্থ করতে হবে, 6টার নাম মুখস্থ করতে হবে। 1 হিলিয়াম। লিখি কিভাবে? এইভাবে, এটা সংকেত বা প্রতীক। প্রতীক বা আর সংকেতের পার্থক্য কি পরে বলবো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। মুখস্থ করতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। বা এগুলো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। ওগুলো কেন নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় মানে কি? এরা কাজকর্ম করে না। কাজকর্ম মানে কি? বিক্রিয়া করে না, একে অন্য মানে ইন্টারাকশন নাই কারোর সাথে, ওরা চুপচাপ থাকে, নিজের মতো থাকে। এগুলো নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস, এদের এদের পারমাণবিক নাম্বারটাও মনে রাখা দরকার, পরীক্ষাতে আসতে পারে। বেটার মনে হয়, বেটার না? এখন কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। এর আগে যেটা হয়েছে যে প্রচন্ড লাইটে গরমও লাগছিল, অস্বস্তি লাগছিল এখানে। যদি দেখা যায় তাহলে এইভাবেই আমরা ক্লাসটা নেই। লেখাগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। স্যার এভাবে বেশি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। হ্যাঁ, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস বলার একটা কারণ আমি বলে দেই, এটা হয়তো পরীক্ষাতে আসবে না, আপনি জানার জন্য একটু জেনে নিলেন। নরমালি আমরা আমাদের যে মৌলিক পদার্থগুলো, এদের পরমাণুকে ভাঙলে, আমরা একটু পরেই পড়বো অ্যাটমের গঠন আছে, আমি অ্যাডভান্স একটু বলে দিলাম। এদের এদের যে ইলেকট্রন গুলো, এদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা জানবো। পরমাণুকে ভাঙলে আমরা 3টা স্থায়ী মূল কণিকা পাই, একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, যখন আলোচনা করব তখন জন্য রেখে দিলাম এটা। হ্যাঁ, তাহলে তখন আমরা এটা বলবো যে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় এদেরকে। আমরা এখন শুধু জানি যে এই 6টা গ্যাসকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর একটু বলে রাখি, সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন। সবচেয়ে ভারী, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, কিন্তু সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, সবচেয়ে ভারী গ্যাস রেডন। মৌলিক পদার্থকে আমরা যদি ভাগ করি, 2টা ভাগ দেখি, মোটা দাগে 2টা ভাগ দেখি, ধাতু, অধাতু। একটা ধাতু আর একটা হলো অধাতু। হ্যাঁ, মৌলিক পদার্থকে যদি আমরা ভাগ করি, এই 2টা জিনিস পাই। ধাতু অধাতুর মধ্যে পার্থক্যটা কি? কোনগুলো ধাতু, কোনগুলো অধাতু? ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা পরিবাহী বা বিদ্যুৎ ও তাপ পরিবাহী। পরিবাহী মানে পরিবহন করে, এরা বিদ্যুৎ পরিবহন করে, এরা তাপ পরিবহন করে, এরা
অপরিবাহী, আমি আর আগের কথাগুলো লিখলাম না। অপরিবাহী। দেখেন অধাতু কোনগুলো? গ্যাসগুলো সাধারণত অধাতু, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন। কার্বন গ্যাস না, কিন্তু কার্বনও কিন্তু অধাতু। আবার আরেকটা বলে রাখি, কার্বনের রূপভেদ তো আছে। কার্বনের দুইটা রূপভেদ আছে, দুইটা, একটা হলো গ্রাফাইট আর একটা ডায়মন্ড বা হীরা, হিরোপ আর কি যেটা বলি। গ্রাফাইটের ক্ষেত্রে যেটা হয়, গ্রাফাইট অধাতু, কিন্তু তারপরে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে, সেটা ভিন্ন কথা। ধাতুগুলো হলো কোনগুলো? যেমন দেখেন পরিবহন, বিদ্যুৎ পরিবহন করে কে? সিলভার। সিলভার মানে হলো রূপা, কপার মানে তামা। তারপরে আর কি কি আছে ধাতু? সোডিয়াম, ক্যালসিয়াম। মনে রাখবেন যেগুলো শেষে নরমালি আম কথাটা আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সাধারণত ধাতু। যেগুলো শেষে আম থাকে সেগুলো সাধারণত ধাতু হয়। তাহলে এই ধাতুগুলো কি বিদ্যুৎ তাপ পরিবহন করতে পারে। ঠিক আছে, আরো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, ছুরি দিয়ে কাটা যায় ধাতুগুলোকে, কিন্তু অধাতুকে কাটা যায় না, এগুলো তো গ্যাস হয়। তাহলে ধাতু অধাতু গেল। ধাতুগুলো বিদ্যুৎ কেন পরিবহন করে? এটা একটা কোশ্চেন আসতে পারে যে কেন বিদ্যুৎ পরিবহন করে ধাতুগুলো। এমনি জেনে রাখেন, আমরা ভিতরে আলোচনা একটু পরে করবো, হয়তো রিটেন পরীক্ষাতে এগুলো আসে, পরীক্ষায় রিটেনে আসে ধাতু কেন বিদ্যুৎ পরিবাহী। কারণটা একটু বলে দেই, ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে ভাই, মুক্ত ইলেকট্রন থাকে, এটা শুধু জানেন। কি ইলেকট্রনটা আমরা এখন আলোচনাতে যাইনি, আমি একটু বলে দেই। ধাতু বিদ্যুৎ পরিবহনের কারণ হলো ধাতুতে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে, পরীক্ষায় আসতে পারে। এ কারণে ধাতু বিদ্যুৎ পরিবাহী। ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। যদি হয় তাহলে আমরা সামনে আগাতে পারি। আচ্ছা, আচ্ছা এখানে যেটা হয়েছে যে বোর্ডে এসে ক্লাস নিলে বাতাসটা পাওয়া যায় না ফ্যানের ক্ষুদ্রতম অংশ বা খুব ক্ষুদ্র কণা। ক্ষুদ্রতম কণা বলাটা ঠিক না, এটা একটু চেঞ্জ করি, ক্ষুদ্রতম অংশ বলাটা ঠিক না। আচ্ছা, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অণু হলো মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে ধারণাটা কিরকম দেখেন ভাই, অণুকে ভাঙলে আপনি পরমাণু পাবেন। হ্যাঁ, অণু একটু বড়, অণু ধারণাটা কি, অণু একটু বড়, পরমাণুর চেয়ে পরমাণু ছোট। পার্থক্য হলো পরমাণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণু করে না। অণু এই কাজটা করে না যেটা পরমাণু করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখেন একটা জিনিস দেখাই,
এটা পানি, হ্যাঁ। আমি ধরছি একটা পাত্রে পানি আছে, একটা পাত্রে অনেক পানি আছে, 1 লিটার পানি আছে। এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাবো আমি বলেন তো, যে অনেকগুলো H2O অণু, এটা কি হাইড্রোজেনের পানির একটা অণু, পানির একটা অণু, অনেকগুলো পানির অণু মিলে অনেকগুলো পানি হয়েছে, এক এক বক্স বা এক জগ, এক বালতি পানি হয়েছে। এই অণুকে যদি আমি আরো ভাঙি তাহলে কি পাবো, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন পরমাণু, অক্সিজেনও কিন্তু একটা পরমাণু। কিন্তু দেখেন ভাই, এই যে এটা কিন্তু অক্সিজেনের অণু। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে O2, দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অণু হয়েছে, হ্যাঁ। দুইটা, এগুলো আলাদা আলাদা পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু হয়েছে, আমি লিখেছি এখানে, এগুলো কিন্তু পরমাণু। পরমাণু, এটাও পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, মৌলিক এবং যৌগিক দুইটারই ক্ষুদ্রতম অংশ কিন্তু অণু। যে এটাও একটা অণু, এটাও একটা অণু, H2O একটা অণু। মৌলিক এবং যৌগিক দুইটারই ক্ষুদ্র কণা অণু। অণুকে যদি আমি আরো ভাঙি তাহলে কি পাবো, পরমাণু পাবো। কি পাবো ভাই? পরমাণু পাবো। এখন দেখেন, পরমাণুকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলা হচ্ছে কেন? মৌলিক পদার্থ কোনগুলো? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন, এটা নাইট্রোজেন, হ্যাঁ। নাইট্রোজেনকে যদি আমি ভাঙি অনেকগুলো পরমাণু পাবো, অনেকগুলো পরমাণু মিলে তো নাইট্রোজেন হয়েছে। এই ক্ষেত্রে আমি একটা অণু দেখাচ্ছি, একটা অণু, হ্যাঁ, একটা অণু মিলে, দুইটা পরমাণু মিলে একটা অণু হয়েছে। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে নাকি একটু কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হতে পারে অণু বোঝা পরমাণু যায়। ধারণা। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বোঝা না গেলে বলবেন, হ্যাঁ। যেহেতু যদি আগে না পড়ে থাকেন একটু কঠিন মনে হতে পারে, এত মানে পেঁচানোর কিছু নেই। আপনি একটু জানেন যে অণুটা মৌলিক যৌগিক দুইটার ক্ষেত্রেই ক্ষুদ্র কণা, আর পরমাণুটা কিন্তু নির্দিষ্ট মৌলের ক্ষুদ্রতম কণা। মানে পরমাণু ধারণাটা আরো ছোট। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যাবে, পরমাণুকে ভেঙে কিন্তু অণু পাবেন না। অণুকে ভেঙে পরমাণু পাওয়া যাবে, অণুকে ভেঙে পরমাণু পাওয়া যাবে। ঠিক আছে? এখন ডাল্টন বলেছিল যে এই কণাগুলো অবিভাজ্য, এগুলোকে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যে না, এগুলোকে ভাঙা যায়। ভেঙে 3টা স্থায়ী কণিকা পাওয়া যায়। স্থায়ী কণিকা, পরমাণুকে ভেঙে 3টা স্থায়ী কণিকা পাওয়া যায়। লিখে নিতে পারেন, এগুলো পরমাণুতে স্থায়ী। পরমাণুকে ভাঙলে 3টা পরমাণুর স্থায়ী কণিকা, আমি লিখে দিই, পরমাণুর স্থায়ী কণিকা কয়টা? 3টি। 3টি। এক, ইলেকট্রন, সংকেত ই দিয়ে প্রকাশ করা হয়। প্রোটন, নিউট্রন। 3টা জিনিস স্থায়ী কণিকা, 3টা। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলো থাকে কিভাবে? এটা হলো কথা। একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলো থাকে কিভাবে দেখেন। আমি সহজভাবে বুঝাই, হ্যাঁ। মনে করেন একটা, যদি আমি ডিমকে সেদ্ধ করি, বয়েল করি, তাহলে ভিতরে একটা ইয়েলো কালারের কি কুসুম থাকে না, আর বাইরে সাদা একটা আবরণ থাকে। ঠিক আছে? ওইটা চিন্তা করেন। যদি এটা চিন্তা করি একটা পরমাণু, ওইটা যদি আমি একটা পরমাণু চিন্তা করি, ওই পরমাণুর মধ্যে এই যে কুসুমটা, এই কুসুমটার নাম, এই যে এটার নাম হলো নিউক্লিয়াস। কি নাম? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে, এর ভিতরে দুইটা জিনিস থাকে।
একটা থাকে প্রোটন আর থাকে নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর এই যে বাইরের যে অংশটা এগুলাকে বলে শক্তি স্তর। কি বলে? শক্তি স্তর। পরমাণুর শক্তি স্তর, বাইরে এটার নাম কি? শক্তি স্তর। শক্তি স্তর কি একটা থাকে না, একাধিক থাকতে পারে, ডিপেন্ডিং অন অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি বলতেছে? এই শক্তি স্তর ইলেকট্রন কোথায় থাকে? ভাই এই যে শক্তি স্তরগুলোতে থাকে, শক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন পরমাণুর বাইরের শক্তি স্তরে থাকে, প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? ভিতরে থাকে। প্রোটন এবং নিউট্রন ভিতরে থাকে। এবার আসি আমরা একটু তুলনামূলক আলোচনা করলে সহজ হবে বিষয়টা বুঝতে। আমরা এবার এর তুলনামূলক আলোচনা করব, তাহলে সহজ হবে। দেখেন, একদিকে লিখছি ইলেকট্রন, কিভাবে লিখলে সহজ হয়? বক্স করে লিখলে? বক্স খালি হাতে আঁকা একটু কঠিন। আচ্ছা, দেখা যাবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি এগুলো? পরমাণুর স্থায়ী কণিকা। পরমাণুর 3টা স্থায়ী কণিকা। দেখেন, তুলনামূলক আলোচনা করি। ইলেকট্রন থাকে কোথায়? অবস্থান বাহিরে। বাইরে, শক্তি স্তরে। হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে। বাইরে বলতে নিউক্লিয়াসের বাইরে, শক্তি স্তরে। শক্তি স্তরে এর অবস্থান কোথায়? প্রোটনের অবস্থান কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এই টেবিলগুলো আপনি ইচ্ছা মতো করতে পারেন, বক্স করে করতে পারেন, বা এটা তো 1 নাম্বারই, সরি, এটাও কিন্তু কেন্দ্রে বা নিউক্লিয়াসে লিখলাম না, নিউক্লিয়াসে। আচ্ছা, একটু এটা জ্ঞানমূলক, এটা বোঝার তেমন কিছু নাই। আবিষ্কারক, আবিষ্কারক। নিউক্লিয়াস স্যার জিনিসটা কি? নিউক্লিয়াস হলো নিউক্লিয়াস জিনিসটা ভাই পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ যুক্ত, এই যে চার্জের কথা বলছি আমি, এবং ভারী একটা অংশ যেটা হলো নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে, যেখানে পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ আপনি চিন্তা করেন একটা ডিমকে পরমাণু চিন্তা করলে ওটার ভিতরে যে কুসুমটা আছে সেটা হলো নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্রে ভারী যে জিনিসটা আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। জি স্যার। এই যে এটা আমি ধরছি যে এটা একটা পরমাণু, তাহলে এর কেন্দ্রে ধনাত্মক চার্জ যুক্ত এবং ভারী যে অঞ্চল, যেখানে পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, এটা লেখার দরকার নেই, আপনি শুধু জেনে রাখেন ওইটার নাম হলো নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ শক্তি স্তরে, প্রোটন থাকে নিউক্লিয়াসে, নিউট্রনও থাকে নিউক্লিয়াসে। আবিষ্কারক কে আবিষ্কার করেছে? এটা জ্ঞানমূলক জিনিস, এটা বোঝার তেমন কিছু নেই। এটা আবিষ্কার করেছে জে থমসন। থমসন। প্রোটন আবিষ্কার করেছে কে? রাদারফোর্ড, 1897 সালে। রাদারফোর্ড 1912 সালে। প্রোটন আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী রাদারফোর্ড। হ্যাঁ, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড, 1972 সালে। ও সরি, 1912 সালে।
1912 সালে। এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। কত সালে? 1932 সালে সম্ভবত, এটা আমি শিওর না। হ্যাঁ, একটু দেখে নেবেন, সালটা একটু দেখে নেবেন। 1932 সালে চ্যাডউইক। এটা বোঝার কিছু নাই। আসেন, আধান বা চার্জ, চার্জ হলো ইংলিশ শব্দ, আধান হলো বাংলা শব্দ। আধান বা চার্জ কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। এটা হলো সংজ্ঞা। এই সংজ্ঞা থেকে কিছুই বোঝা যাবে না। আধান হলো পদার্থ সৃষ্টিকারী ক্ষুদ্রতম কণা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে ভাই। চার্জ, এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের চার্জ আছে নির্দিষ্ট। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ যুক্ত। কি? ঋণাত্মক চার্জ যুক্ত। মনে রাখতে হবে এটা। এটা এখন বুঝতে না পারলে সমস্যা নাই, লিখে রাখেন। ঋণাত্মক চার্জ যুক্ত। প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত। মনে রাখার সুবিধার্থে মনে রাখতে পারেন, প্রোটন হলো পি মানে পজিটিভ, হ্যাঁ, এই জন্য ধনাত্মক। তাহলে ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত, প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত, নিউট্রন হলো নিউট্রাল অর্থাৎ আধান নিরপেক্ষ, ওর কোনো আধান নাই। আধান নিরপেক্ষ। তাহলে ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ যুক্ত, মনে রাখতে হবে। ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ যুক্ত, নেগেটিভ চার্জ। প্রোটন হলো ধনাত্মক চার্জ যুক্ত, পি পি হলো প্রোটন পজিটিভ, খেয়াল রাখবেন এভাবে। আর নিউট্রন হলো নিউট্রাল, আধান নিরপেক্ষ। এখন বলেন, আমাদের নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, দুইটা জিনিস থাকে কিন্তু নিউক্লিয়াসে। কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এখন নিউক্লিয়াসের ভিতরে আধান কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, তাই না? কারণ প্রোটনের চার্জ আছে, সেটা পজিটিভ, আর নিউট্রনের তো চার্জই নাই। তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের ভিতরে চার্জ কি? পজিটিভ চার্জ। নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ চার্জ। আর বাইরে যে ইলেকট্রন থাকে, ইলেকট্রন সেটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, নেগেটিভ চার্জ। আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা, স্যার এটা কি আর একবার বলা যাবে? কোনটা? আধানের ব্যাপারটা। আচ্ছা, বুঝতে পারছি, ধরছি আমি আধানের ব্যাপারটা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা হলো আমাদের পরমাণুর তিনটা স্থায়ী কণিকা। এই পরমাণু তিনটা স্থায়ী কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্মটা হলো এদের আধান। তো প্রোটনের আধান হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের আধান হলো নেগেটিভ, আর নিউট্রনের কোনো আধান নেই, অর্থাৎ আধান নিরপেক্ষ, নিউট্রাল। এখন আমরা বলছি যে এটা একটা পরমাণু। এটা কি একটা পরমাণু? নিচে আমি আবার রাখছি, ধরছি এটা একটা পরমাণু। হ্যাঁ, এই পরমাণুর কেন্দ্রে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। আবার বলছি, কি কি থাকে? এই যে প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে, আর বাইরে থাকে ইলেকট্রন। এখন প্রোটন হলো পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জই নাই, তাহলে ভিতরে কি থাকলো? আলটিমেটলি পজিটিভ চার্জ। ধরলাম আমি প্রোটনের চার্জ +2, নিউট্রন 0, তাহলে +2 + 0 টোটাল চার্জ কত হলো? +2। তাহলে প্রোটনের নিউক্লিয়াসের চার্জ হলো ধনাত্মক, আর বাইরে ইলেকট্রন যেটা, সেটার চার্জ কিন্তু ঋণাত্মক। আচ্ছা, এটা হলো একটা। স্যার তাহলে কি আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের কেন্দ্রে শুধুমাত্র পজিটিভ বা ধনাত্মক থাকে, বা এভাবে বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে শুধুমাত্র ধনাত্মক থাকে? হ্যাঁ, নিউক্লিয়াসের পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে, আর বাইরে ঋণাত্মক চার্জ থাকে। ভাই দেখেন, একটু কথা বলে দেই, এক্সটেন্ডেড কথা। একটা স্থায়ী পরমাণু অস্থায়ী পরমাণুও কিন্তু আছে, সেটা পরের কথা। স্থায়ী পরমাণুর কেন্দ্রে যতগুলা পজিটিভ চার্জ থাকে, বাইরে ততগুলা নেগেটিভ চার্জ থাকে। অর্থাৎ কেন্দ্রে যতগুলা প্রোটন থাকে, বাইরে ততগুলা ইলেকট্রন থাকে। এ কারণে কি হয়? যতগুলো প্লাস ততগুলো মাইনাস, টোটাল যোগ করলে কি হয়? আধান নিরপেক্ষ হবে না? আমার ভিতরে ধরলাম আমি 10টা পজিটিভ আর বাইরে 10টা নেগেটিভ, যোগ করেন কত হবে? পজিটিভ নেগেটিভ 0 হবে। তাহলে কি পরমাণুটা আধান নিরপেক্ষ হবে না? একটা স্থায়ী পরমাণু কিন্তু আধান নিরপেক্ষ হবে।
তাহলে এটা বলা যাবে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে, শক্তি স্তরে বাইরে অর্থাৎ বাইরে যে শক্তি স্তর সেখানে ঋণাত্মক চার্জ থাকে। কি ইলেকট্রন থাকে, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, আর ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ হলো পজিটিভ বা ধনাত্মক। এই প্রকৃত চার্জের মান আছে, একটু লিখি। প্রকৃত চার্জ, আপেক্ষিক চার্জ না, প্রকৃত চার্জ বা প্রকৃত আধান। ইলেকট্রনের প্রকৃত চার্জ মাইনাস, যেহেতু ঋণাত্মক, এটা 1.6 ইন্টু 10⁻⁻19 একক হলো বাই সি মানে কুলম্ব। ইলেকট্রনের প্রকৃত চার্জ মাইনাস 1.6 10⁻⁻19 কুলম্ব, সি মানে হলো কুলম্ব, ঠিক আছে। আর প্রোটনের প্রকৃত চার্জ অনেক বেজে গেছে না, আচ্ছা, প্রকৃত চার্জ প্লাস 1.6, হ্যাঁ প্লাস না দিলেও তো চলে, 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের প্রকৃত চার্জ 1.6 10⁻⁻19 কুলম্ব, প্রোটনের প্রকৃত চার্জ 1.6 প্লাস 1.6 10⁻⁻19 কুলম্ব। আর এটার ক্ষেত্রে প্রকৃত চার্জ তো নেই, আধান শূন্য। নিউট্রনের প্রকৃত চার্জ নেই, শূন্য। এই পর্যন্ত দেখা যাচ্ছে, একটু উপরে মিশাবো, হ্যাঁ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে বিসিএস পরীক্ষাতে আসে যে প্রোটন কোথায় অবস্থিত, নিউক্লিয়াসের চার্জ কেমন, ইলেকট্রন কোথায় থাকে। আবার একটা পরমাণু বলে দিতে পারে যে এর ভর সংখ্যা 23, তাহলে এর কয়টা ইলেকট্রন আছে, কয়টা প্রোটন আছে, এগুলো আমরা শিখবো। কুলম্ব কি স্যার? কুলম্ব হলো ভাই আধানের একক। ওই যে আমরা বলছি না যে এর আধান পজিটিভ, এটার একক কত, এত কুলম্ব আধান কতটুকু। আমরা যেমন দৈর্ঘ্য বলি এত মিটার দৈর্ঘ্য, আধান কতটুকু, এত কুলম্ব আধান। হ্যাঁ, কুলম্বের সূত্র আছে একটা। আচ্ছা, কুলম্ব একটা একক, কিসের একক? আধানের একক। হ্যাঁ, আধানের একক। এটা একটা একক, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আধানের এককের নাম হলো কুলম্ব। আমরা এর আগে 7টা মৌলিক একক নিয়ে কথা বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? যারা কেউ যদি ওই ক্লাসে থাকেন, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, তাপমাত্রা, দীপন তীব্রতা, এগুলোর এককগুলো খেয়াল আছে? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এগুলো কিন্তু মৌলিক একক, 7টা মুখস্থ করতে বলেছিলাম, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তাপমাত্রার একক কেলভিন, সময়ের একক সেকেন্ড, পদার্থের পরিমাণের একক মোল, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। আচ্ছা, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের একটু তুলনামূলক আলোচনা করছিলাম। তাহলে আধান গেল, একটু ভর রাশি, ভর, কার ভর কত, এগুলো কিন্তু প্রকৃত ভর। আপেক্ষিক ভর আলাদা জিনিস, প্রকৃত ভর আলাদা জিনিস ভাই, প্রাকৃত না, প্রকৃত ভর। প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর 9.11। একটু কঠিন মনে হলো, পারলে শিখে নিয়েন, কাজে দিবে, পরীক্ষায় আসবে। 9.11 10⁻31 কেজি। হ্যাঁ, কেজি। প্রোটনের 1.673 10⁻⁻27 কেজি। নিউট্রনের 1.675 10⁻⁻27 কেজি। এগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর। আচ্ছা, একটু দেখে বলেন তো যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কে বেশি ভারী? লিখাই তো আছে, একটু বলেন তো, ভারী কে বেশি? প্রোটন স্যার। গুড, প্রোটন ভারী হবে, কারণ ভাই এখানে যে মাইনাস পাওয়ারটা কত, 27, আর ইলেকট্রন -31, তাহলে প্রোটন ভারী। এজন্য বলা হয় যে একটা পরমাণুর প্রায় সমস্ত ভর এর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। কারণ কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন তো খুবই হালকা। একটা হাইড্রোজেন পরমাণুর প্রোটনের তুলনায় নিউট্রন কত? 1838 গুণ হালকা।
838 গুণ হালকা, এটা নিয়ে আমরা পরে বলবো, আমি একটু বলে রাখলাম খালি। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রতিটা মৌলের পরমাণু কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, কিন্তু প্রতিটা পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, কি সংখ্যা আলাদা। হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রন আছে একটা, সোডিয়ামের আবার ইলেকট্রন আছে কয়টা, 11টা, ম্যাগনেসিয়ামের আছে কয়টা, 12টা, এরকম পার্থক্য আছে। হ্যাঁ, প্রোটন সমসংখ্যক থাকে। এখান থেকে পারমাণবিক সংখ্যা বলে একটা কথা আছে, সেটা শিখবো আমরা। আচ্ছা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর কি আলোচনা করা যায়? চার্জ, আপেক্ষিক চার্জ, ভর, আধান, অবস্থান, কে কোথায় থাকে, এটা আমরা শিখলাম। একটু লিখে নিবেন, যদি লেখা থাকে তাহলে তো ভালো। আবিষ্কারক কে, এটাও আমরা কিন্তু পড়েছি। ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, স্থায়ী কণিকা বললাম, একটু অস্থায়ী কণিকাটা বলে আজকের ক্লাসটা শেষ করব। যদিও আরেকটা টপিক পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু এরপরে আরেকটা ক্লাস আছে, আর অনেক সময় হয়ে গেছে। স্যার প্রকৃত ভরের একক কি কেজি হবে না গ্রামে হবে স্যার? ভরের এসআই একক কি ভাই? একটু আগে বললাম, বলেন। কেজি। স্যার আপনি গ্রামে কনভার্ট করতে পারবেন, এই গ্রামে কনভার্ট করতে পারবেন। শুনেন, গ্রামে কনভার্ট করা যাবে না, কেজি থেকে গ্রামে যাওয়া যাবে না। জি স্যার। এই দেখেন, ইলেকট্রনের ভর কত? 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি। এই কেজি হলো এসআই একক, ঠিক আছে, এসআই একক কেজি। আমরা সবসময় চেষ্টা করবো এসআই একক ব্যবহার করার। এখন আপনি যদি গ্রামে করতে চান, করেন। 9.11 10 টু দি পাওয়ার কত হবে? মাইনাস কত হবে? 28 গ্রাম হবে, তাই না? বুঝতে পেরেছেন কথা? জি স্যার, থ্যাংক ইউ। স্যার এস এর ফুল মিনিং কি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম? এসআই ইউনিট ভাই, ইন্টারন্যাশনাল সিস্টেম দি ইউনিটস। এটা একটা ইতালিয়ান ভাষা থেকে, ওই যে এককের আন্তর্জাতিক পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস আর কি, সেটাকে এসআই ইউনিট বলা হয়। আমরা ইউনিট নিয়ে কথা বলেছিলাম, আপনি হয়তো ক্লাসে ছিলেন না। এনিওয়ে, সামনে আলোচনা হতেও পারে, হোপফুলি হবে। আচ্ছা, একটু অস্থায়ী কণিকাগুলো লিখে নেন ভাই। এগুলো পরমাণুর স্থায়ী কণিকা। এই পরমাণুর কয়েকটা অস্থায়ী কণিকা পরীক্ষায় আসতে পারে। পরমাণুর নিচের কোনটি পরমাণুর লেখা থাকলো অস্থায়ী কণিকা, অপশনে দিল ইলেকট্রন, আপনি প্রথমে ইলেকট্রন দেখে আনসার করলেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে একটু ভালোভাবে দেখতে হবে, স্থায়ী না অস্থায়ী, ঠিক আছে? এটা অস্থায়ী কণিকা। পরমাণুর কয়েকটা অস্থায়ী কণিকা হলো মেজন, পায়ন, নিউট্রিনো, নিউট্রন না কিন্তু, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, নিউট্রিনো, আরো কয়েকটা আছে হয়তো, আসলে এগুলোর মধ্যে আসার কথা। মেজন, পায়ন, নিউট্রিনো, এগুলো অস্থায়ী কণিকা। হ্যাঁ, এগুলো কিন্তু থাকে, পার্মানেন্ট না, এগুলো কি হয়, এক্সচেঞ্জ হয়ে যায়। এগুলো এত ভিতরে আপনার জানা দরকার নেই। আপনি শুধু জানেন যে পরমাণুর ভিতরে মেজন, পায়ন, নিউট্রিনো এগুলো অস্থায়ী কণিকা, এগুলো স্থায়ী না, স্থায়ীভাবে থাকে না। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। যদি সামনে ক্লাসে থাকেন তাহলে কথা হবে ইনশাআল্লাহ। স্যার নিউট্রিনোর পরেরটা কি লিখলেন স্যার? এন্টি নিউট্রিনো, এন্টি নিউট্রিনো। স্যার স্থায়ী কণিকাগুলো একটু বললে ভালো হতো স্যার। স্থায়ী কণিকা তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী কণিকা তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণিকা হচ্ছে এগুলো, মেজন, পায়ন, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো।
যদি পরমাণুর একটা স্থায়ী কণিকা হয় তার মানে তার ভিতর অবশ্যই ওই তিনটা ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকতেই হবে। হ্যাঁ থাকতেই হবে, হ্যাঁ ভাই থাকতেই এখন হবে। যদি একটা অস্থায়ী আরেকটা কণিকা ব্যাপার হয়, আছে ভাই, শুনেন ভাই, একটা ব্যতিক্রম কেস বলি। হ্যাঁ, হাইড্রোজেন, এই হাইড্রোজেনের মধ্যে নিউট্রন নাই। হ্যাঁ, নিউট্রন নাই, ইলেকট্রন প্রোটন আছে, নিউট্রন নেই, এটা স্পেশাল কেস। হাইড্রোজেন তাও আবার সবগুলো না, কিছু কিছু হাইড্রোজেনের আইসোটোপে নিউট্রনও থাকে, সেটা ভিন্ন কথা। হাইড্রোজেনের এই আইসোটোপটাতে, এখন আমি বললাম আইসোটোপ কি, আইসোটোপ বাই কি, এটা পরের ক্লাসে আলোচনা হবে। হাইড্রোজেনের এই আইসোটোপটাতে, এই যে হাইড্রোজেন, এই আইসোটোপে নিউট্রন নেই, কিন্তু ইলেকট্রন প্রোটন আছে।